তোমার বউ ঘুমিয়ে পড়লে তারপর তুমি আমার ঘরে এসো, আর যত তাড়াতাড়ি পারো ওকে ডিভোর্স দাও, আর আমাকে নিজের করে নাও। তুমি এখন কেমন হয়ে গেছো, দূরে দূরে থাকো সবসময়। বউকে কি ভয় পাও? কথাগুলো রুমের পাশের সিঁড়িঘর থেকে শুনতে পাচ্ছে নীলু। আজ রাতে যে তার স্বামী কোনো পরনারীর সাথে আবেগঘন মুহূর্তে লিপ্ত হবে তা বলাই বাহুল্য। এতদিন সবার মুখে পরকীয়া নামক সম্পর্কটার কথা লোকের মুখে শুনেছিল, আর আজ এই পরকীয়া নামক সম্পর্কে তার স্বামী লিপ্ত। 2 মাসের অন্তঃসত্ত্বা নীলু 1 সপ্তাহ হলো জানতে পেরেছে প্রেগনেন্ট, আর এর মাঝেই এত কিছু। ওর নিজের এই সংসারে কোনো গুরুত্ব নেই, তাই বলে ওর সন্তানটাও কি কোনো প্রাধান্য পাবে না? কথাগুলো ভাবতেই চোখে জল চলে এলো। ঘরে চলে গেল নীলু। আগে থেকে পরিপাটি করে বিছানা করাই ছিল, গায়ে চাদর টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। আজকাল দিনগুলো এভাবেই কাটে, দুজন দুদিকে মুখ করে ঘুমায়। ভালোবাসা নামক জিনিসটার বড্ড অভাব। মিঠির এমন অকপট স্বীকারোক্তিতে রুদ্র খানিকটা নড়েচড়ে উঠল, শঙ্কিত গলায় বলল, দেখ মিঠি, বোঝার চেষ্টা করো, এখন এটা সম্ভব না। নীলু জেনে গেলে কি হবে বুঝতে পারছ? মিঠি রুদ্রর ঠোঁট জোড়া আঙুল দিয়ে চেপে ধরল। শশোষ, একটাও কথা না। এটা কি এই প্রথমবার নাকি? এর আগেও তো কতবার কাছে এসেছ, আজকে তাহলে সমস্যা কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে, আমি অপেক্ষায় থাকব। কথাটা বলে রুদ্রর কোকড়ানো চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে চলে গেল মিঠি। রুদ্র বিড়বিড় করে বলতে লাগল, মহা মুশকিলে পড়া গেল তো। 3 দিন আগে দাড়ি শেভ করেছিল, এই কদিনে হালকা পাতলা দাড়ি গজিয়ে গেছে। আবার দাড়িতে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বারান্দায় পায়চারি করতে লাগল। মাঝে মাঝে রুমের পর্দা সরিয়ে দেখছে নীলু ঘুমিয়েছে কি। আজকে আর ঘরে ঢুকব না, নীলু ঘুমিয়ে পড়লে তারপর না হয় মিঠির কাছে যাব। এই মেয়েটাও মাসে মাসে একবার এসে আমার জীবনে বিনোদন দিয়ে যায়। কথাটা বলে একটু মুচকি হাসল রুদ্র। রাত 3:30। হঠাৎ বিছানায় কেউ ধপ করে শুয়ে পড়াই পুরো বিছানাটা একটু কেঁপে উঠল, সাথে নীলু নিজেও। বুঝতে বাকি রইল না যে প্রায় 2 ঘন্টা পর রুদ্র তার ঘরে ফিরেছে। নীলু একবার রুদ্রর দিকে ঘুরে তাকালো, চুলগুলো অগোছালো, শরীরটাও বিষণ্ণ, আর গলায় কিছু নখের আঁচড়। নীলুর সমগ্র শরীর শিউরে উঠল। কখনো কল্পনাও করেনি এমন কিছুর সম্মুখীন ওকে হতে হবে। চোখের কোনো জল চলে এলো। রুদ্র বড় বড় শ্বাস নিচ্ছে। নীলু এতক্ষণ জেগেই ছিল, আজ রাত্রিটাকে বড্ড বড় বলে মনে হচ্ছে, সমগুলো যেন কাটছে না। নীলু মিনমিন সুরে বলে উঠল, এত রাতে কোথায় ছিলেন? নীলুর কথায় হুড়মুড় করে নীলুর দিকে ঘুরল রুদ্র। নীলুর পাগল পাগল চাহনিটা রুদ্রর চোখে বিদ্যমান। এই চোখজোড়া অনেক কিছুই বলতে চাইছে, আর সেই ভয়টাই রুদ্র পাচ্ছে। রুদ্র একটু থতথত খেয়ে বলল, তুমি ঘুমাওনি? আর হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম। হঠাৎ নীলু বলে উঠল, আমাকে একটু ভালোবাসবেন? রুদ্র কটমট করে বলল, পাগল হলে? এত রাতে এসব বলছ? সারাদিনের পরিশ্রমে আমি ক্লান্ত, তাছাড়া কালকে আমার অফিস আছে। আর তোমার শরীরের এই কন্ডিশন, তাড়াতাড়ি ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। কথাগুলো বলে রুদ্র পুনরায় পাশ ফিরে শুয়ে পড়ল। নীলু ইচ্ছা করেই রুদ্রকে কথাটা বলেছে তার মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার জন্য। সময়ের সাথে মানুষের সম্পর্কগুলোও কত বদলে যায়, তেমনি রুদ্রর মাঝেও তা স্পষ্ট। নীলু গায়ের চাদরটা শক্ত করে টেনে ধরল। নিজের জন্য কষ্ট না পেলেও অনাগত বাচ্চাটার জন্য কষ্ট লাগছে। তার কি এতটা খারাপ ভবিষ্যৎ প্রাপ্য ছিল? সকাল সকাল রুদ্র অফিসে যাবে, তাই নীলু রান্নাঘরেই পড়ে আছে। নীলু রুম থেকে বেরোলে মিঠি ওদের বেডরুমে ঢুকেছে। তারপরেই ঘর থেকে রুদ্রর করা হুকুম এলো, নীলু 2 কাপ কফি দিও। মিঠি হল রুদ্রর খানিকটা দূর সম্পর্কের কাজিন। রুদ্র মায়ের কোনো দূর সম্পর্কের কোনো বোনের মেয়ে, কিন্তু দূর সম্পর্কের হলেও যোগাযোগ ভালোই। আর সেই সূত্রেই মিঠি মাসে একবার হলেও এই বাসা থেকে ঘুরে যায়।
তার এই অবাধ বিচরণের আনাগোনা নিয়ে কারোর মাঝে কোনো প্রশ্ন নেই, থাকবেই বা কি করে আপনজনদের কি কখনো সন্দেহের চোখে দেখা যায়? নীলু গিয়ে 2 কাপ কফি দুজনকে দিয়ে এলো, কফির কাপটা মিঠির হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি ঘুরতে খুব ভালোবাসো তাই না মিঠি? মিঠি রুদ্রর দিকে একবার তাকিয়ে নীলুর দিকে দৃষ্টি নিক্ষেপ বলল, হঠাৎ এমন প্রশ্ন করলে যে? না মানে এই যে প্রতি মাসে আমাদের বাসায় একবার হলেও আসো সেই জন্যই বললাম আর কি। মিঠি মুচকি একটা হাসি দিয়ে ব্যাপারটাকে থামানোর চেষ্টা করল। নীলু রুদ্রর উদ্দেশ্য করে বলল, আপনি কি এক্ষুনি বেরিয়ে যাবেন নাকি মিঠির সাথে আরও কিছুক্ষণ গল্প করে তারপর? তুমি টেবিলে নাস্তা দাও, আমি আসছি। নীলু রুম থেকে বেরিয়ে গেল। রুদ্রর টিফিনটা রেডি করে দিল। এইগুলোই ওর নিত্যদিনের একঘেয়েমি রুটিন, তবুও বিরক্ত হয়ে কাজ নেই, কেউ ওকে বুঝবে না। মিঠি নাস্তা করে রুমে চলে যেতেই নীলু রুদ্রকে বলল, মিঠি কবে বাসায় যাবে? রুদ্র সাবলীলভাবেই বলল, হঠাৎ এমন কথা? না আসলে আমি একটু বসায় যেতাম আর কি, আম্মু ফোন করে অনেকবার যাওয়ার কথা বলছে তো তাই। হমম, তা যাও না, কে বারণ করেছে? তাছাড়া মিঠি তো আছেই, তুমি না আসা অবধি না হয় থাকবে এখানে। নীলু আর কোনো কথা বাড়াল না, চুপচাপ রইল। বুঝল এ সংসারে ওর গুরুত্বটা ঠিক কোথায়। এভাবে এত বিতৃষ্ণা নিয়ে এটা মানুষের পক্ষে কি সংসার করা সম্ভব যেখানে কোনো ভালোবাসা নেই? আজ নীলুর হাতে যদি কোনো একটা জব থাকত তাহলে ও ঠিকই এই সংসার থেকে ও মুক্তি নিত, একা বাঁচত ওর সন্তান নিয়ে। বিরাট এই ফ্ল্যাটে নীলু আর রুদ্র একা থাকে। নীলুর শ্বশুর আর শাশুড়ি তাদের গ্রামের বাড়িতে থাকেন, আর প্রতি মাসে মিঠি আসে। একদিন নিচের ফ্ল্যাটের একজন নীলুকে মিঠিকে নিয়ে অবাঞ্ছিত অনেক প্রশ্ন করেছিল, তাই পরবর্তীকে আর যাতে এমন পরিস্থিতি না হয় সেই কারণে নীলু এখন আর বেশি বাইরে যায় না, দরকার ছাড়া একা একাই থাকে। দুপুর 2টো। নীলুর সন্দেহের চোখ থেকে বাঁচার জন্য সকালে মিঠি আর একবার গোসল করেছে। মাথাটা মুছতে মুছতে কিচেনে নীলুর কাছে গেল, গিয়ে বলল, ভাবি বলছিলাম কি আমি না আজকে রাতে বাসায় ফিরে যাব, তাই সেই বুঝেই রান্নাটা করো, না হলে অপচয় হবে। নীলু নীরব চোখে তাকিয়ে বলল, কেন মিঠি আর কদিন থেকে যাও না হয়, তাছাড়া তুমি থাকলে রুদ্রও বেশ খুশি খুশি থাকে, আমি লক্ষ্য করেছি। মিঠি এবার খানিকটা চালাকি ভঙ্গি নিয়ে বলল, আচ্ছা ভাবি একটা প্রশ্ন করি? হমম বলো। যদি তুমি কখনো জানতে পারো যে রুদ্র ভাইয়া তোমার সাথে সুখী নয় তাহলে তুমি কি করবে? আর 5 জনের মতো ও কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দেবে? নীলু মিঠির প্রশ্নে অবাক হল না। ও জানত যে এই প্রশ্নটা মিঠি একদিন না একদিন ওর দিকে ছুঁড়েই দেবে, তাই মিঠির দিকে এবার ঘুরে বলল, জোর করে কি কোনো কিছুকে আটকে রাখা যায় বলো? তেমনি বিবাহের সম্পর্কটাও আটকে রাখা যায় না। ওনার যদি কখনো মনে হয় যে তার আর আমাকে প্রয়োজন নেই, আমাকে সে ত্যাগ করবে, তাহলে আমি চাইলেও কি তাকে আটকে রাখতে পারব? মিঠি মুচকি হাসল। নীলুর এই কথাতে ওর মনে একরাশ প্রশান্তি কাজ করছে, কারণ ও রুদ্রকে বিয়ে করতে চাই, আর নীলুকে রুদ্রর জীবন থেকে সরাতে চাই। তবে নীলু মিঠির এই কল্পনার মাঝে বলল, তবে এখন আমার গর্ভে তার সন্তান আছে, তাই ছেড়ে যাওয়া বললেই তো আর যাওয়া নয়। আমার সন্তানের ও তো একটা পিতৃ পরিচয় দরকার, তাই নয় কি? নীলুর এমন কথা মিঠির একদম ভালো লাগল না, তবু একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলে বলল, আরে ভাবি তুমি তো দেখছি একেবারে সিরিয়াস পর্যায়ে ভেবে ফেলেছ। আমি কিন্তু সেই অর্থে বলিনি, আমি তো কেবল পরিস্থিতি বোঝাতে চেয়েছি মাত্র। নীলু আর কিছু বলল না, সেভাবে চুপচাপ নিজের কাজে মন দিল। আজ মিঠির কথায় একটা আঁচ পেল যে খুব শীঘ্রই ওর এই সংসার নামক খেলাঘর থেকে মুক্তি হতে চলেছে। করে নীলু, কেমন আছিস? আমাকে ভুলেই তো গেলি, কোনো খবর নিস না আর? একেবারে ভুলে গেছিস তাই না আমাকে?
এটাও হয়তো ভুলে গেছিস যে শ্রাবণ নামেও তোর জীবনে কেউ ছিল যে তোকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু পরিস্থিতি আর বাস্তবতার জন্য সে তার নীলু পাখিকে পায়নি। থাক না শ্রাবণ ভাইয়া, এসব পুরনো কথা, আমি আর এসব ভাবতে চাইছি না। তাছাড়া তোমাকে যে কারণে ফোন করলাম সেটাই তো এখনো বলতে পারলাম না। শ্রাবণ ওর কাঁধ থেকে গিটারটা রেখে তোয়ালে দিয়ে কপালের ঘামটা মুছে বলল, হমম বল, কি বলবি? আর আমার কথায় প্লিজ কিছু মনে করিস না, মজা করছিলাম, তুই তো চিনিস আমাকে। কথাটা বলে শ্রাবণ ওর চোখের জলটা মুছে নিল। নীলুও জানে শ্রাবণ ওকে কতটা ভালোবাসে, কিন্তু ওর দিক থেকে তেমন কোনো অনুভূতি ছিল না শ্রাবণের প্রতি। আচ্ছা, এমন হয় নাকি করা যায় না যে একটা বাচ্চার জন্মের পর তার সব ভরণ পোষণ তার মাই নেবে, সেই বাচ্চার প্রতি তার বাবার কোনো অধিকার থাকবে না? নীলুর কথায় শ্রাবণ চমকে উঠল। এ কেমন কথা নীলু? আর এসব কেন বলছিস? কোনো সমস্যা? না ভাইয়া, আমার কোনো সমস্যা না, আসলে আমার একটা ফ্রেন্ড জানতে চাইল তাই বললাম। তোর কোনো ফ্রেন্ডের কথা বলছিস নীলু? তুমি কি আমার সব ফ্রেন্ডদের চেনো নাকি? ওসব বাদ দাও, বলো তোমার গানের কনসার্ট কেমন চলছে? ভালো যাচ্ছে না রে, তেমন কোনো অফার পাচ্ছি না। মাঝপথে এসে কেন জানি না মনে হচ্ছে যে গানটা আমার জন্য না। এসব কথা কখনো ভাববে না ভাইয়া, ওটা তোমার প্রতিভা, আর প্রতিভা কখনো খারাপ বা নষ্ট হয়ে যায় না। শ্রাবণ মুচকি হাসল। হয়তো দরকারে পড়ে নীলু ফোন করে ভালোই করেছে, ওর মনের খারাপ লাগাটা তো কমেছে। হঠাৎ পায়ের আওয়াজ শুনে নীলু বলল, আচ্ছা ভাইয়া, আমি রাখছি, রুদ্র এসেছেন, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। ফোন কাটার পূর্ব মুহূর্তের শ্রাবণ বলল, তুই ভালো আছিস তো নীলু? নীলু মুচকি হেসে বলল, আছি। কথাটা বলে ফোন কেটে দিল। বিছানা ঝাড়তে লাগল নীলু। তখনই রুদ্র এসে নীলুকে পিছন থেকে জড়িয়ে ধরল। নীলুর পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি দিন দিন কেমন গোলগাল হয়ে যাচ্ছ, শরীরের গড়নটাও আগের মতো নেই আর। নীলু ওর কাজ থামিয়ে বলল, ছাড়ুন, আমি কাজ করছি। না ছাড়ব না, আজকে তোমাকে অনেক ভালোবাসব নীলু। রুদ্রর কথাটা শুনে নীলু তাচ্ছিল্যর হাসি হেসে বলল, কেন আজ মিঠি নেই তাই আমার কাছে এসেছেন? এই গোলগাল শরীরের গঠন বুঝি আর ভালো লাগে না? আপনার সন্তান বহন করছি বলে আমার ভ্যালু নেই? গভীর রাতে নিজের বউকে ছেড়ে যখন অন্য একটা অবিবাহিত মেয়ের ঘরে যান তখন সমাজে সেটাকে ঠিক কোনো ধরনের সম্পর্ক বলে বলতে পারেন? গলা ছেড়ে চেঁচিয়ে কথাগুলো বলল নীলু। এভাবে দিনের পর দিন মানুষটা ওকে ঠকিয়ে চলেছে, আর সহ্য হচ্ছে না এসব। রুদ্রর সত্যিটা নীলু সামনে এনেছে, নীলুকে থামানোর প্রয়োজন। রুদ্র রেগে গিয়ে নীলুকে এটা চর মারল। নীলুর ফুরবল শরীর তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার ভুল। কথাটা বলে নীলুকে উদ্দেশ্য করে থুতু ছুঁড়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলু ফুপিয়ে কাঁদছে। এ সমাজে প্রতিবাদ করার অর্থই হল অত্যাচার, আবার কখনো বা মৃত্যু। বহু নিস্তব্ধতা কাটিয়ে নীলু কাপা কাপা গলায় বলল, আম্মু, তোমরা আমাকে একটু এসে নিয়ে যাও না, অনেকদিন হলো বাসায় যাই না, তোমাদের জন্য বড্ড মন খারাপ করে। তাছাড়া তোমরাও তো আর আসো না, তোমরা কি মেয়েকে পরের ঘরে তুলে দিয়ে একেবারেই পর করে দিয়েছ? নীলুর মা খানিকটা ঝাঁঝিয়ে বলল, বড়লোক জামাইয়ের হাতে তুলে দিয়েছি, টাকা পয়সা থাকতে আবার এত একঘেয়েমি কিসের? তাছাড়া এমনিতেও তুই না এলে আমাদেরকেই যেতে হতো। মাস শেষের পথে রুদ্র তো এখনো কোনো টাকা পয়সা পাঠালো না। সে না হয় ব্যস্ত মানুষ, তার মনে নাই থাকতে পারে, কিন্তু তোর তো মনে থাকার কথা। তুই কি পারিস না টাকার কথা ওকে মনে করিয়ে দিতে? নীলুর বুক ফেটে কান্না বেরিয়ে আসছে।
ওর নিত্য নয়তি খুব কষ্ট হচ্ছিল, তাই ওর মায়ের কাছে ফোন করেছে, না হলে নিজের সুখ দুঃখ প্রকাশ করার জন্য ওর মায়ের কাছে অন্তত ফোন করতো না। উনি মনে করেন টাকাটাই জীবনের সবকিছু, টাকা না থাকলে জীবনে সুখ নেই। নীলুর বাবার অগাধ টাকা না থাকলেও তিনি তার স্ত্রী এবং সন্তানকে খুব ভালোবাসেন। নীলুর মায়ের কথা অনুসারে নীলুর বাবা সংসারে বিলাসিতার জন্য কারি টাকা ঢালতে পারেননি, তাই তিনি এই সংসারে কখনো কোনো সুখ খুঁজে পাননি। উনি যখনই নীলুর বাবাকে নীলুর সামনে টাকা নিয়ে খোঁটা দেন তখন নীলু চুপ করে মাথা নিচু করে থাকে। টাকাটাই যে জীবনের সবচেয়ে বড় জিনিস নয় সেটা ও বুঝলেও ওর মাকেও বোঝাতে পারে না, হয়তো সেই সাধ্যটুকুও নীলুর নেই। বয়সে এবং সম্পর্কে বড় মানুষদের বড় বড় কথার মাঝে চাপা পড়ে যায় নীলুর মতো কমবয়সী কত হাজারো ছেলেমেয়ের চাপা আর্তনাদ। নীলু ফুপিয়ে কাঁদবে সেই মুহূর্তে নীলু ওর বাবার কণ্ঠ পেয়ে প্রাণ ফিরে পেল। কে ফোন করেছে? কে, আমার নীলু মা নাকি? দাও দাও কথা বলি, একগাল হাসি নিয়ে। নীলুর মা প্রমা বেগম ঝাঁঝিয়ে উঠলেন, বেশ কর্কশ কণ্ঠে বললেন, তোমার মেয়ে এই বাসায় আসতে চাইছে, তার নাকি স্বামীর বাসায় মন টেকে না। এমনিতেই রুদ্র এই মাসে টাকাটা ঠিকঠাক পাঠালো না, আমাদের একেই নুন আনতে পান্তা ফুরোয়, তার ওপর সে আসবে বলছে। বোঝাও তোমার মেয়েকে, মন দিয়ে সংসার করতে বলো, এমন করলে ও স্বামী হাতের বাইরে চলে যাবে বলে দিলাম, তখন যেন আবার কাঁদতে কাঁদতে এখানে এসে আবার হাজির না হয়। কথাগুলো বলে গজগজ করতে করতে নীলুর মা নীলুর বাবার হাতে ফোন ধরিয়ে উঠে চলে গেলেন। প্রমা বেগমের সব কথাই নীলুর কানে এসেছে। ওর মায়ের এমন ব্যবহার নীলুর কাছে অস্বাভাবিক নয়। নীলুর বিয়ের পর থেকে যেন উনার ব্যবহারগুলো আরও বেশি নিম্নমানের হয়ে গেছে। মাস গেলে রুদ্র টাকা পাঠায়, নিজেকে ইনকাম করতে হয় না বলেই হয়তো গলার জোরটা বেড়ে গেছে। এতে নীলু প্রতিবাদ করেনি কখনো, যতই হোক ওনারা ওর নিজের বাবা মা। প্রমা বেগম চলে যেতেই নীলুর বাবা তৌফা সাহেব বিড়বিড় করে বললেন, কোথায় কি বলতে হয় সেটাও জানে না, সারাক্ষণ মেয়েটাকে কিছু না কিছু দিয়ে খোঁটা দিতেই আছে। মাঝে মাঝে আমি অবাক হয় এটা ভেবে যে একটা মায়ের মন এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। কথাগুলো বলে উনি পুনরায় হাসার চেষ্টা করে বললেন, কিরে নীলু মা, কেমন আছিস? ভালো আছিস তো মা? কথাগুলো ফিসফিস করে বললেও তা ঠিকই নীলুর কানে পৌঁছেছে। ওর বাবা মানুষটা আছে বলেই হয়তো এত বিতৃষ্ণার মাঝে ও এখনো বেঁচে থাকার প্রেরণা পাই। নীলু ফিকে কণ্ঠে বলল, এই তো বাবা আছি কোনো রকমে, তোমাদের ছেড়ে থাকি, মন টেকে না, সারাদিন বাসায় একা থাকি, তোমরা এসে না হয় কদিন থেকে যাও, তাতে করে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। উনি খানিকটা ভাঙা গলায় হেসে বললেন, তোর মায়ের কথায় কষ্ট পেয়েছিস নীলু মা আমার? জানিসই তো তোর মা বরাবর একটু ঠোঁট কাটা ধরনের মানুষ, কোথায় কি বলতে হয় জানে না, মুখে যা আসে বলে দেই। ওর কথায় কিছু মনে করিস না, কখন মুড ঠিক থাকে বোঝা মুশকিল। নীলু নিজের মনের অজান্তেই মুচকি হাসল। ওর বাবা সত্যিটা চপা দেওয়ার জন্য কত মিথ্যা সান্ত্বনাই না দিচ্ছে নীলুকে, শুধুমাত্র নীলুর এই অবস্থায় যেন মন খারাপ না হয়ে যায়। নীলুর চোখে জল চলে এসেছে। আচ্ছা বাবা নামক মানুষগুলো এত ভালো হয় কেন? আমার সন্তান হলেও কি রুদ্র এমনভাবেই ভালোবাসবে, নাকি সেও হবে আমার মায়ের মতো একটা ব্যতিক্রমী চরিত্র? প্রশ্নগুলো নিজের মনকেই করল নীলু, কারণ ওর এইসব অবাঞ্ছিত প্রশ্নগুলো সমাজে তুলে ধরলে তা খুবই হাস্যকর হিসাবে লাগবে, কারণ সমাজের প্রতিটা মানুষের জীবন তো আর দুঃখ দিয়ে পরিপূর্ণ হয় না। কারোর জীবনে সুখ নামক জিনিসটাও থাকে, যা নীলুর কাছে কখনোই ছিল না। সুখ নামক জিনিসটা নীলুকে হাতছানি দিয়ে বারবার চলে যায়, তবুও নীলু সেই সুখের সন্ধানী, যদি কখনো সুখ আসে এই আশায়। কিরে মা, তুই না এক্ষুনি তোর মাকে বলছিলিস যে তুই আসবি, তাহলে এখন আবার আমাদের যেতে বলছিস যে? নীলু ওর ভাবনার ছেদ ঘটিয়ে বলল, আসলে আমি তো রুদ্রর কথাটা ভাবিইনি, কতটা বোকা আমি চলে গেলে ওকে দেখবে কে? তাছাড়া ওর এখন কাজের অনেক চাপ, না হলে ও আমার সাথে যেত। ওহহ, আচ্ছা আচ্ছা, তোর মায়ের সাথে একটু কথা বলে দেখি ও কি বলে।
নীলু স্বাভাবিক ভঙ্গিমাতেই বলল, আচ্ছা আচ্ছা নীলু মা, এখন রাখি, ওদিকে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। আচ্ছা যাও। নীলু ফোনটা কেটে দিল। ফোন কেটে নীলু ওর পেটের ওপর হাত রাখল। ওর গর্ভেই রুদ্র আর ওর সন্তান বেড়ে উঠছে। সে এত সব জটিলতা বোঝে না। নীলু নিজেই নিজেকে ঠিক রাখতে পারছে না, ভারসাম্যহীন লাগছে নিজেকে বড্ড। আর সেখানে ওইটুকু শিশু, সে কি করে বুঝবে এত জটিলতা? তার ভবিষ্যৎটাও কি একটা এতিমের মতোই কাটবে? কথাগুলো ভেবে নীলু হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ বুজে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। মনটা বড্ড বিষণ্ণ, সবকিছুতেই কেমন যেন হাঁপিয়ে উঠছে নীলু। কি হলো, এখানে ডাকলে কেন আবার? রাগী গলায় বলে উঠল রুদ্র। মিঠি আলতো হাতের স্পর্শে রুদ্রর হাতের ওপর হাত রেখে বলল, কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? কোনো সমস্যা? নীলুর সাথে কি ঝামেলা হয়েছে? রুদ্র এবার মিঠির হাত ঝাড়ি মেরে বলল, কি আবার হবে, নীলু সব জানতে পেরে গেছে, ও কালকের সব কথাই জানে। তো ও এখন কি চাই? ও কি চাই আমি কি করে জানব? আমি রেগে গিয়ে রাগের মাথায় চড় মেরে চলে এসেছি, কোনো কথাও বাড়াইনি আর। তুমি ওকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? ডিভোর্স মানেই কি ডিভোর্স? তাছাড়া ও প্রেগনেন্ট, ওকে এখন ডিভোর্স দিতে গেলে অনেক সমস্যা। এত কিছুই হতো না যদি না সেদিন ভুলবশত তোমার সাথে। কথাটা বলে থেমে গেল রুদ্র। ওর এখন মাথার ঠিক নেই। মিঠির রাগ হচ্ছে এখন, রুদ্র এতটা সহজে কথাগুলো বলে দিল। রুদ্র খানিকক্ষণ কপাল চাপড়ে বলল, শোনো মিঠি, দেখো এই কদিনে আমাদের সম্পর্ক অনেকটা দূর এগিয়ে গেছে, তাই তোমার সাথে এভাবে আর চলা আমার পক্ষে সম্ভব না, এর একটা বিহিত করা দরকার। রুদ্রর কথা শুনে মিঠি চমকে গেল, এক প্রকার দম আটকে আসছে ওর। কি চলছটা কি তুমি? এখন যদি আমাকে দূরে সরে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু আমি সহ্য করব না, বলে দিলাম। রুদ্র নরম দৃষ্টিতে তাকিয়ে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও, তোমাকে আমি বিয়ে করব, আর আপাতত কোর্ট ম্যারেজ করব। সামাজিক বিয়েটা এখনই সম্ভব না, তাছাড়া সব সামলে ওঠার ও একটা ব্যাপার আছে, তাই আর কি। মিঠি খুশিতে ডগমগ, উত্তেজিত হয়ে বলল, সত্যি বলছো রুদ্র? আমিও চাই এই অবৈধ সম্পর্কের একটা পূর্ণতা আসুক, ফাইনালি। কিন্তু নীলুর কি হবে? আমি কিন্তু আমার সংসারে ওকে সহ্য করতে পারবো না কোনোভাবেই। এমনিতেও ও আমার থেকে বয়সে প্রায় 3 বছরের ছোট, তাও ওকে ভাবি বলতে হয়, তাতে আমার চরম আপত্তি ছিল, তুমি তো জানো। শুধু তোমার মায়ের জন্য ওকে ভাবি বলতে হয়, যত সব। নীলুকে আপাতত জানাবো না, তবে একবার নীলুর বেবিটা হতে দাও, তারপর আমি আমার বেবিকে নিজের কাছে রাখব আর নীলুকে ডিভোর্স দেব। মাসে মাসে ওর বাবা আর মাকে হাত খরচা পাঠাতে হয়, এক্সট্রা না হয় নীলুর জন্য পাঠিয়ে দেব, তাহলে হয়তো আর কোনো আপত্তি থাকবে না। ওর বাচ্চাকে নিজের কাছে রাখার কি দরকার? দরকার পড়লে আমরা বাচ্চা নেব। রুদ্র শান্ত কণ্ঠে বলল, আর যাই হোক বেবিটা আমারই অংশ, তাই সেই ব্যাপারটা নিয়ে তুমি কোনো কথা না বললেই বেটার হয়। আই থিংক উই ক্যান স্কিপ দিস টপিক রাইট নাও। ওকে, কিন্তু সবটা মাথায় রেখে। গিটারটা হাতে নিয়ে শ্রাবণ ঘরে ঢুকল। ঘরে ঢুকে গিটারটা ধুলোর আচ্ছন্ন মেঝেতে ফেলে দিল। ঘরটা যে কতদিন ঝাড় দেই না, তর কোনো হিসাব নেই। শ্রাবণ বাসায় পৌঁছাতেই শ্রাবণের মা বলে উঠল, কতবার বলেছি এসব গানটান রেখে কোনো একটা ভালো চাকরির চেষ্টা কর। তুই যে পড়ালেখাতে খারাপ তেমনটা তো নয়, যথেষ্ট ভালো তুই, এভাবে কেন নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছিস বলতো? আজ তোর অপ্রতিষ্ঠিত আর গানের কারণে নীলু মা আজ অন্য ঘরের বউ, হয়তো সেখানে সুখেই আছে, কিন্তু আজ সে আমাদের ঘরের বউ হলে খুব কি ক্ষতি হয়ে যেত। রুদ্র দীর্ঘশ্বাস নিয়ে বলল,
এই 4 আঙুলের দৈর্ঘ্য বিশিষ্ট ছোট্ট কপালটাতে যদি আজ নীলুর নাম লেখা থাকত তাহলে কারোর সাধ্য ছিল না তা খণ্ডানোর। কিছু পাওয়ার জন্য তা আগে কপালে লেখা থাকতে হয়। আল্লাহ হয়তো নীলুকে আমার জন্য সৃষ্টি করেননি, আমার কপালে নীলুর নামটা লেখেননি। উনি একটা দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, কত জোরই না করেছিলাম নীলুর মাকে, নীলুকে আমাদের বাসার বউ করে আনার জন্য, কিন্তু কোনোভাবেই রাজি হয়নি। তার কথা অনুযায়ী যেখানে টাকা পয়সা নেই সেখানে সুখ নেই। শ্রাবণ তাচ্ছিল্যর হাসি হেসে বলল, আছে হয়তো ভীষণ সুখী, কে বলতে পারে। কথাটা বলে জানালার কাছে চলে গেল। ওর এই ঘরের এই ছোট্ট জানালা দিয়ে পুরো শহরটা যেন দেখা যায়, চোখ বুলিয়েই যেন শহরটা ভ্রমণ করা যায়, চাইলেই যেন নীলুকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা যায়, শহরের অলিতে গলিতে গিটারের সুরের সাথে নীলুকে অনুভব করা যায়। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। নীলুর বিয়ের পর নতুন এই বদ অভ্যাসটার জন্ম হয়েছে। সিগারেটের গন্ধ সহ্য না করতে পেরে শ্রাবণের মা রুম থেকে বেরিয়ে গেলেন। এভাবে জীবনটা আর ঠিক কতদিন? টাকা পয়সাতেই যদি আজ সুখ পাওয়া যেত তাহলে আজ বস্তির একটা ছোট্ট কুঁড়ে ঘরে সুখের বসবাস হতো না, আর উচ্চবিত্তদের সম্পর্কের ভাঙন ঘটত না। সকাল থেকে নীলু কিছু খায়নি। রুদ্র একবারও নীলুর খবর জানতে চায়নি। কালে রাত্রে নীলুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা জানা সত্ত্বেও যে নীলু অন্তঃসত্ত্বা, রুদ্রর সন্তানই তো নীলু তার গর্ভে ধারণ করছে, আজ তারই যদি কিছু হয়ে যায় তাহলে একবারের জন্য কি রুদ্রর বুকটা কেঁপে উঠবে না? তার অনাগত সন্তানের প্রতি কি রুদ্র একেবারেই অনুভূতিহীন? কথাগুলো ভাবছে আর পোলাওটা নাড়ছে নীলু। নিজে সারাদিন কিছু খায়নি, দুপুরটাও না খেয়েই কাটিয়েছে। পেটের মাঝে তার ছোট্ট সন্তানটাও যেন কাকুতি মিনতি করে বলছে, মা এবার কিছু খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে যাবে তুমি। কথাগুলো ভাবছে আর মনের ভিতর আঁচড় কেটে যাচ্ছে। নীলু কি করে পারছে তার অনাগত সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর হতে? সে কি বোঝে না যে মায়ের কষ্টে সন্তানেরও কষ্ট হয়? পোলাওটা ওভেন থেকে নামিয়ে নতুন একটা কড়াই ওভেনে বসালো। রুদ্রর জন্য এখন চিলি চিকেন বানাবে। রুদ্র পোলাও আর চিলি চিকেন খুব পছন্দ করে। আগে রুদ্র মন খারাপ করে থাকলে নীলু ওগুলো ওকে বানিয়ে দিত। রুদ্রর রাগটাও নিমেষেই উধাও হয়ে যেত। আজও সেই আশা নিয়েই ভালোবেসে সব বানাচ্ছে নীলু। প্রায় 2 ঘন্টা ধরে ভ্যাপসা গরমে রান্নাঘরেই পড়ে আছে। চিমনিটাও খারাপ, গরম ধোয়াতে নীলুর নাজাহাল অবস্থা। কিন্তু ওই যে বলে না, প্রিয় মানুষের মুখের হাসিটা দেখার জন্য কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। কিন্তু এভাবেও কি নীলু রুদ্রর মন পাবে? রাত 8টা বাজে। রুদ্র 9টার দিকে বাসায় ফেরে। সারাটা দিন নীলুকে বাসায় একাই কাটাতে হয়। চিকেনটা রান্না করতে খুব বড় জোর 45 থেকে 50 মিনিট লাগবে। তারপর নীলু গোসলে যাবে। ততক্ষণে রুদ্র হয়তো চলে আসবে। আজ রুদ্র ফিরলে নীলু যথাসাধ্য চেষ্টা করবে যাতে রুদ্র মিঠির দিক থেকে মুখ ফিরিয়ে নেই। স্ত্রী থাকতে এমন অবৈধ সম্পর্ক থাকা পাপ। কথাগুলো ভাবতে ভাবতে নীলু চিকেনটা কষিয়ে নিল। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। মুখে ভাত তুলে মুখের ভাতটা চিবোতে চিবোতে শ্রাবণ ওর মাকে বলে উঠল। শ্রাবণের মা হাত পাখা দিয়ে হাওয়া করতে বলল, কি বলবি বল। শ্রাবণ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কবে এই হাত পাখা দিয়ে হাওয়া করা বন্ধ করবে বলো তো? এই যে ঘরে ফ্যান চলা সত্ত্বেও তুমি আমাকে হাওয়া করো, তোমার কষ্ট হয় না? তোমার হাত ব্যথা করে না? উনি খানিকটা চোখ পাকিয়ে রাগী গলায় বললেন, মায়েদের আবার কষ্ট? আর মায়ের কষ্ট যদি এতই চোখে ধরে তাহলে বিয়ে করে একটা বউ আনছিস না কেন ঘরে? তোর বউ আসলে সে হাওয়া করবে, তখন এই দায়িত্ব থেকে আমার ছুটি। শ্রাবণ মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, মায়েদেরও বুঝি ছুটি হয়? কথাটা শুনতাই ওনার চোখে জল চলে এলো। শাড়ির আঁচলের এক কোণো দিয়ে জল মুছলেন। শ্রাবণের চোখেও জল চলে এলো। চোখ নামিয়ে নিয়ে থালার দিকে তাকিয়ে বলল, তোমার সত্যিই খুব কষ্ট হয় তাই না মা? মায়েদের কখনো ছুটি নেই, তারা স্বামী, সংসার,
সন্তান নিয়ে সবসময় ব্যস্ত থাকে, কখনো আপোষে সময় কাটায় না। মা হওয়ার সাথে সাথে বেড়ে যায় কত দায়িত্ববোধ, পরিবর্তন ঘটে তাদের ব্যবহারের, কত স্বভাব বদলে যায়। আজ নীলুও মা হতে চলেছে, ওর ও বুঝি সব বাচ্চামো স্বভাবগুলো কেটে গিয়ে একজন গিন্নির মতো ব্যবহার হবে, তাই না? থালায় ভাতগুলো নাড়াচাড়া করতে করতে আনমনেই বলে উঠল শ্রাবণ। শ্রাবণের কাঁধে হাত রেখে ওর মা ওর ভাবনার ঘোর কাটিয়ে বলল, নীলু মা হচ্ছে, তুই বলিসনি তো? শ্রাবণ মাথা নিচু করে চুপ হয়ে আছে, কি বলবি ও? নীলুকে অন্য কারোর সাথে ভাবলেও যে কষ্ট লাগে। খানিক উদাস গলায় বলল, এই তো 2 মাস চলছে, আমিও জানতাম না। নীলুর মায়ের সাথে সেদিন দেখা হয়েছিল, তাই উনিই বলছিলেন। নীলুর মায়ের সাথে দেখা হয়েছে, এই কথাটা শ্রাবণের মুখ থেকে শুনে উনি খানিকটা কৌতূহলী সুরে বললেন, উনি তোকে শুধু এটা বলেছেন? কথা শোনায়নি? কথাও শুনিয়েছে নিশ্চয়, আবার হয়তো তোর গান নিয়ে, তোর ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কথা শুনিয়েছে। নিশ্চয়ই এটা বলেছে যে বাপ মরা সন্তান, কিছুই করো না, বসে বসে মায়ের পেনশনের টাকায় ফুটানি করো, এভাবে আর কতদিন? এগুলোই বলেছে নিশ্চয়ই। শ্রাবণ চুপচাপ মুখের ভাতটা নিমেষেই গিলে বলে উঠল, থাক না মা, বাদ দাও, ওনার কথা আমি কখনোই গায়ে মাখি না। তাছাড়া আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো উনি কখনো বললে সেটা আমি মেনে নিতাম, কিন্তু উনি তো তেমন মন মানসিতার নন। উনি কেবলই টাকা চেনেন। টাকার জন্য নীলুকে রুদ্র নামের ওই লোকটার হাতে তুলে দিতেও দ্বিধা বোধ করলেন না। কোথায় নীলুর 20 বছর বয়স আর কোথায় রুদ্র 33 বছরের, না জানি নীলু কেমন আছে। আচ্ছা মা, তুমি একটা কথা বলো, টাকাটাই কি জীবনের সব? টাকাতেই কি সব সুখ? শ্রাবণের মা মুচকি হেসে বললেন, আমাদের এই ছোট্ট ঘরে টাকা না থাকলেও কি সুখ নেই? আমরা তো সুখে আছি, তাই না? টাকাটাই বড় কথা নয়, সুখটা বড় জিনিস, যেটা একজন উচ্চবিত্তের ঘরে নাও থাকতে পারে। পরিবারের মানুষের মধ্যে মনের মিল দরকার, একে অপরের প্রতি ভালোবাসা দরকার, তবেই না সেই সংসার সুখের। শ্রাবণ ওর কাঁধে থাকা ওর মায়ের হাতটা অপর হাত দিয়ে ধরে বলল, তুমি একটু নীলুকে দেখে আসবে? মেয়েটা মাঝে মাঝে ফোন করে, একটু কথা বলেই রেখে দেই, তাতে আমার প্রাণ জুড়াই না, হাহাকার বয়ে যাই মনের মাঝে। আমি চাইলেও তো আর ওর সাথে দেখা করতে পারি না, আর সেটা দৃষ্টিকটু দেখাই, কিন্তু তুমি গেলে তো আর নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, তাই তুমি একটু যাও। ওর এই সময়ে ওকে ভালো মন্দটা একটু বুঝিও। মেয়েটা বড্ড বেখেয়ালি ধরনের, নিজের যত্ন নেই না একেবারেই। কথাগুলো বলে শ্রাবণ থেমে গেল। শ্রাবণের কথা শুনে ওনার একবার হলেও মনে হলো এই সময়ে নীলুর সাথে একটু দেখা করা দরকার। উনিও শ্রাবণের সাথে সম্মতি প্রকাশ করে বললেন, আচ্ছা, আমি কালকেই যাব। আমি তো চিনি না, তুই একটু আমাকে ওর বাসাতে নামিয়ে দিয়ে আসিস, তাহলেই হবে। শ্রাবণ একগাল হেসে বলল, হমম দিয়ে আসব। নীলু সবে গোসল করে রুমে ঢুকতেই দেখল রুদ্র রুমে ঢুকেছে। রুদ্র কেমন একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে একবার তাকিয়ে ওকে উপেক্ষা করে ওয়াশরুমে ঢুকে গেল। রুদ্রর এই চাহনির ব্যাখ্যা নীলুর কাছে নেই। অবুও এই মুহূর্তে নীলু বেশি কিছু ভাবতে চাইছে না, তাই আয়নাতে কোনোরকম নিজেকে দেখে চিরুনি দিয়ে অগোছালো চুলগুলোর মাঝে একটু চিরুনি ঠেকিয়ে সিথি কেটে তড়িঘড়ি করে কিচেনে চলে গেল। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসার আগেই নীলুকে টেবিল সাজাতে হবে, আজ যেন রুদ্র ওকে ফেরাতে না পারে। আর যাই হোক, রুদ্র ওর স্বামী, সংসারটাও ওর, সংসারটাকে তো ওকেই বাঁচাতে হবে। নীলু টেবিল সাজিয়েছে। প্রায় 15 মিনিট হয়ে গেল নীলু রুদ্রর জন্য অপেক্ষা করছে, কিন্তু রুদ্র আসছে না দেখে নীলু এবার খানিকটা উকিঝুঁকি মেরে বলল, আপনি কি ফ্রেশ হয়েছেন? আমি খাবার সাজিয়েছি, তাড়াতাড়ি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। নীলু আরও 2 মিনিট অপেক্ষা করল। রুদ্র এখনো আসছে না দেখে নীলু ঘরে গেল। নীলু ঘরে যেতেই দেখল রুদ্র ফোন কানে দিয়ে কথা বলছে। আরে মিঠি, খেয়ে নাও, তুমি না খেলে আমিও খাই না, তুমি তো জানো। বলো। আবার পরক্ষণেই বলে উঠল,
ও তুমি খেয়েছ, এই না হলে মিঠি। কথাটা বলে হাসতে হাসতে পিছন ঘুরতেই দেখল নীলু দাঁড়িয়ে আছে। নীলুকে বাঁকা চোখে দেখে বলল, আচ্ছা মিঠি, এখন রাখি বাই, পরে কথা হবে। রুদ্র ফোন রাখতেই নীলু মাথা নিচু করে বলল, আপনার জন্য খাবার বেড়েছি, আসুন খেয়ে নেবেন। নীলুর কান্না পাচ্ছে খুব। কই, রুদ্র তো কখনো ওকে এমন বলে না যে নীলু তুমি না খেলে আমি খাব না। নীলু চোখের জল মুছে ডাইনিং টেবিলের দিকে পা বাড়াল। রুদ্র খানিকটা গম্ভীর মুখে খেতে গিয়ে দেখল টেবিল জুড়ে প্লেট আর বেশ কয়েকটা বাটি সাজানো। নীলুকে কিছু না জিজ্ঞাসা করে খেতে শুরু করল। নীলু খেয়েছে কি তা একবার ও জানতে চাইল না। নীলু উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল, খাবারগুলো ভালো হয়েছে? রুদ্র কিছু বলল না। নীলু আবার একটু সাহস জুগিয়ে বলল, আপনি প্লিজ আমার কালকের কথায় কিছু মনে করবেন না। আমি যখন সত্যিটা জানলাম খুব কষ্ট পেয়েছিলাম, তাই নিজেকে সামলাতে পারিনি। আর আপনার অছে আমার অনুরোধ, প্লিজ মিঠিকে ভুলে যান। এসব অবৈধ সম্পর্কে আর জড়াবেন না প্লিজ। কথাটা শোনা মাত্রই রুদ্র হাতের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, এটা কোনো রান্না হয়েছে? কি রেঁধেছ এসব? শরীরের সাথে নিজের রান্নার সৌন্দর্যটাও তো দেখছি গেছে, কিছুই আর নেই। আর কি বললে মিঠিকে ছাড়ার কথা? নিজেকে কখনো ওর সাথে তুলনা করে দেখছ? কোথায় ও আর কোথায় তুমি? বাচ্চাটা আছে বলে মেনে নিচ্ছি, মানে এটা নয় যে সবকিছু সহ্য করব, বুঝলে? নীলুর কান্নার সাথে সাথে রাগটাও প্রখর হল। কতক্ষণ আর ও এভাবে নীরবে সহ্য করে যাবে? মানুষের ধৈর্য বলেও একটা জিনিস থাকে, তেমনি নীলুও আর পারছে না এত কিছু মেনে নিতে। নীলুও চেঁচিয়ে বলল, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আপনি না করে দিতেন এই বিয়েতে। মিঠিকেই নিজের জন্য যোগ্য মনে করলে ওকেই বিয়ে করতেন। অন্তত আপনার মতো একটা মানুষ আমার জীবনে আসতো না যে আমাকে ভালোবাসেই না। আপনি আছেন বলেই কেউ হয়তো আমাকে নীরবে ভালোবেসে গেছে, মুখ ফুটে বলতে পারেনি। কি দোষ আমার? এটুকু সুখ কি আমি চাইতে পারি না, নাকি আমার অধিকার নেই কোনোটা? রুদ্রও এবার নীলুর কাছে গিয়ে নীলুর গাল দুটো চেপে ধরে বলল, ওহহ, তোর ওই প্রেমিকের সাথেই এত রাতে মেলামেশা করে এখন গোসল করেছিস তাই না? আমি কি কিছু বুঝিনি ভেবেছিস? তুই ও একটা নষ্টা মহিলা, চরিত্রের ঠিক নেই। আর শোন, আমার বাসায় থাকতে হলে আমার মতো করে চলবি, না হলে এ বাসায় তোর কোনো জায়গা নেই, বুঝেছিস? কথাটা বলে নীলুকে ধাক্কা মারল। নীলু গিয়ে কাঠের চেয়ারে ধাক্কা খেল। চেয়ারের সাথে ঠোঁটের ধাক্কাতে ঠোঁটটা কেটে গেছে। নীলু ফুপিয়ে কাঁদছে। প্রতিবাদ করলেই কি রোজ রোজ ওকে এভাবেই চুপ করিয়ে দেবে রুদ্র? সত্যি বলার স্বাধীনতাটা কি একেবারেই হারিয়ে ফেলেছে? চাঁদের আলো নীলুর মুখের ওপর পড়ছে। নীলুর মায়াবী মুখটা যেন আরো চমকাচ্ছে। হঠাৎ কিছু একটা ভেবে নীলু ফোনটা হাতে নিল। তখন দেখল নোটিফিকেশনে 5 ঘন্টা আগের একটা ভয়েজ SMS শ্রাবণের থেকে। নীলু চোখের জলটা মুছে ভয়েজটা অন করতেই গিটারের আওয়াজ পাওয়া গেল। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস। অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে। কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ, আর তারায় ভরা স্টেশন। একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোর এই সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোর এই বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং। মিউজিক অ্যান্ড লিরিক্স অনুপম রায়। গানটা শুনে নীলু মুচকি হাসল। শ্রাবণের গানের গলা নীলুর বড্ড পছন্দের। মনের বিষাদমখা প্রহরে এক চিলতে রোদ খেলা করছে নীলুর মনে। সত্যিই কি কেউ তাকে ভালোবাসে? কেউ কি অপেক্ষা করে তার জন্য? আয়নার সামনে দুহাতে শক্ত করে জ্বলন্ত মোমবাতি ধরে আছে নীলু। ক্ষণে ক্ষণে গলন্ত মোমবাতি ওর হাতের ওপর এসে পড়ছে, তবুও নীলুর প্রতিক্রিয়া স্বাভাবিক।
মনের দগদগে ক্ষতটা যে সবকিছুর ঊর্ধ্বে। গভীর রাত, এই শহরের সবাই হয়তো গভীর নিদ্রায় নিমজ্জিত, আর তার মাঝে নীলু একা হয়তো এই গভীর রাত্রিকে দুঃবিলাস করছে। মোমবাতির লাল আভা নীলুর মুখে ছেয়ে যাচ্ছে, নীলুর ঠোঁটের এক কোনো কালচে রক্তের দাগ, দুই গালে রক্তিম আভা। আচ্ছা, স্বামীর ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়াটা কি অন্যায়? সে পরকীয়া করলে, তার বিরুদ্ধে কথা বললে কি প্রত্যেকটা মেয়েকে এভাবেই বুঝি সবসময় লাঞ্ছনার শিকার হতে হয়? তারা কেন এভাবে মুখ বুজে সহ্য করে? তারা কেন প্রতিবাদ করে না? তারা ফুটবল বলে? সমাজে তাদেরকে নিরাপত্তা দেবে কে? আজ আমার গর্ভের সন্তানটার কিছু হলে তার দায়ভার কে গ্রহণ করবে? আমি মা বলে আমার গর্ভে সে ছিল, আর আমার গর্ভ থেকেই সেই ছোট্ট ভ্রূণটা জীবনলাভ করার পূর্বেই মারা গেছে বলে কি সেই দায়ভারটাও কি আমিই গ্রহণ করব? মোমবাতির জ্বলন্ত শিখাটা দপদপ করে জ্বলছে, নীলুর অন্তর কাঁপছে, ভাবনা হচ্ছে তার সন্তানের প্রতি। আজ 2 দিন পরপর রুদ্র ওকে ধাক্কা মারায় পড়ে গেছে, ওর সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? রুদ্র তো বলেই দিয়েছে যে বাচ্চাটার জন্যই রুদ্র এখনো নীলুকে ওর সাথে রেখেছে। বাচ্চাটা না থাকলে নীলুর স্বল্প সময় এই বাড়িতে। নীলু মনে মনে ভাবল, এত সহজে ওনাকে আমি ছাড়ব না। ভালোবাসা না হয় না পেলাম, আমার প্রাপ্য সম্মানটুকু তো আমি পাব। বেঁচে থাকার প্রয়োজনীয়তা সকলের মতো আমারও আছে, আমিও বাঁচব। চিরকাল এই মানুষটার পদপৃষ্ঠ হয়ে আমি থাকব না। কথাটা বলে নীলু মোমবাতিটা নিভিয়ে দিল। পুরো ঘরজুড়ে পোড়া পোড়া গন্ধ, ধোঁয়া ভাসছে বাতাসে। নীলু আজ প্রতিবাদমুখর, থামাতে পারবে না কেউ, থাকবে না কারোর মুখাপেক্ষী হয়ে। আম্মু একটা আনারস নেবে? নীলু আনারস খেতে বড্ড ভালোবাসে। শ্রাবণের মা খানিকটা ধমকের সুরে বললেন, পাগল হয়েছিস? প্রেগনেন্সিতে কেউ আনারস খায়? আনারস খেলে বেবি নষ্ট হয়ে যায়। শ্রাবণ খানিকটা উদাস হয়ে বলল, ওহহ, আসলে জানতাম না তো। তাছাড়া তোমার মনে আছে, আগে বাসায় আনারস আনলে ও ঠিক কোনো না কোনোভাবে আনারসের গন্ধ পেয়ে ঠিক ছুটে চলে আসত। কত বচ্চামো স্বভাব নীলুর, তাই না? উনি হেসে বললেন, সত্যিই তাই। আজ দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল, সে আজ অন্য এক বাসার বউ, আবার কারোর মা। শ্রাবণ খানিকটা আনমনা হয়ে বলল, সময়ের সাথে সাথে আমার নীলুও পরিবর্তন হয়ে যাবে না তো? কখনো এমন হবে না তো মেয়ে নীলু আমাদেরকে দেখেও না দেখার ভান করছে, চিনেও না চেনার ভান করছে। টাকার গন্ধ পেয়ে কত মুরব্বিও আজ অমানুষে পরিণত হয়েছে, সেখানে নীলু তো বাচ্চা মেয়ে। উনি শ্রাবণের পিঠে চাপড় মেরে বললেন, এই কি সব যা তা বলছিস তুই? নীলু আমাদেরকে ভুলে যাবে কোনো দুঃখে? ও তো আমাদেরই মেয়ে। আর বেশি কথা না বলে ফলগুলো ব্যাগে রাখো, আর তাড়াতাড়ি চল, রোদের বড্ড তেজ। চলো। রিকশা চলছে, সূর্যটা যেন মাথার ওপরেই অবস্থান করছে, রোদে ঘেমে চটচটে অবস্থা। রিকশা চলছে, রাস্তার যাও বা হাওয়া তাও যেন গায়ে লাগছে না। শ্রাবণ রাস্তার দিকে তাকিয়ে বলল, আম্মু, তোমার কি সত্যিই মন হয় যে নীলু ভালো আছে? উনি অবাক হয়ে বললেন, কেন রে, তোর হঠাৎ এমন মনে হওয়ার কারণ? রোদটা সরাসরি চোখের ওপর পড়তেই শ্রাবণ চোখটা খানিকটা কুঁচকে নিয়ে বলল, না তেমন কিছু না, আসলে কালকে রাত্রে একটা গান গেয়েছিলাম, রেকর্ডও করেছিলাম, তাই ভাবলাম নীলুকে দিই। ও তো আমার গান শুনতে ভালোবাসে, তাই আর কি। তো কি হয়েছে? গান পাঠিয়েছিস, ভালো কথা। না, আসলে ব্যাপারটা হলো, ও গানটা শুনেছে অনেক রাতে, তাও 2টো নাগাদ, কিন্তু কেমন হয়েছে তা তো বলল না। ও তো সবসময় আমার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়, তাই আর কি। উনিও একটু হেসে বললেন, আরে তেমন কিছু না, হয়তো ঘুমিয়ে পড়েছিল, তাই আর কিছু বলেনি। শ্রাবণ রাস্তার মানুষজন দেখতে দেখতে বলল, শ্রাবণ মনে মনে বলতে লাগল,
এই শহরের প্রতিটা দেওয়াল আজও তোমার নামেই হাসে, তোমার নামেই কথা বলে, তোমার নামে ভাবতেও তাদের ভালো লাগে। স্মৃতিগন্ধা নামের যদি কখনো কোনো পুষ্প বিকশিত হতো তবে তাও হয়তো তোমার নামে আখ্যায়িত হতে চাইত। স্মৃতিগন্ধা জলের গভীরে তোমার নামে কাব্য রচনা করত, যার নাম হতো জলকাব্য, আর যার প্রতিটা অক্ষর জুড়ে থাকত তোমার বিন্যাস। ব্যস্ত মানুষ, ব্যস্ত লোকজন, ব্যস্ত নগরীর ভিড়ে কেউ বা আজ সুখের কাঙাল, আবার কেউ বা প্রেম সোহাগী। আমার কিছু টাকা লাগবে, বেশ গম্ভীর কণ্ঠে বলল নীলু। রুদ্র টাই পড়ছিল তখন নীলু এসে রুদ্রকে কথাগুলো বলল। নীলু রুদ্র অবাক হয়ে বলল, টাকা কিসের জন্য লাগবে? এখন কি আবার দেহ ব্যবসা শুরু করলে নাকি অন্য কারোর ঘরে যাচ্ছ কোনোটা? নীলু এই মুহূর্তে আর কোনো কথা বলল না। এখন যদি এই সব অবাঞ্ছিত কথার প্রতিবাদ করতে যাই তাহলে ওর যে টাকাটার প্রয়োজন সেই টাকাটাও আর পাবে না, উল্টে রুদ্রর কাছ থেকে আরও কয়েকটা নোংরা কথা শুনবে। আবার হতেও পারে রুদ্র আবার ওকে ফ্লোরে ছুঁড়ে মারবে, তাতে করে ওর বাচ্চাটার বাঁচার সম্ভাবনা যাও বা ছিল তাও আর থাকবে না। কথাটা ভেবে নীলু থেমে গেল। আমি ডক্টরের কাছে চেকআপে যাব। এই কদিনে কতবার আপনি ধাক্কা মেরেছেন আপনার কোনো ধারণা আছে? সে যাই হোক, আপনাকে এসব বলা বৃথা। ডক্টরের ভিজিট লাগবে 1700 টাকা। সন্তান নিয়ে কালকে অনেক কিছু শুনিয়েছেন, তাই আমার জন্য না হলেও সন্তানের জন্য এটুকু নিশ্চয়ই করবেন। রুদ্র ঝাঁঝিয়ে বলল, কোনো টাকা পয়সা হবে না, 1 পয়সাও পাবে না তুমি, যাও এখান থেকে। নীলু রুদ্রর দিকে ঘৃণার চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমে গিয়ে বিছানায় হাত পা গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসল। সকাল থেকেই মনটায় কু ডাকছে, মনে হচ্ছে খারাপ কিছু ওর জীবনের সাথে ঘটবে বলে ওত পেতে বসে যাচ্ছে। রুদ্রও টাকা দিল না, এখন কি করবে ও? রুদ্রর কাছে গিয়ে কি টাকার জন্য ঝগড়া করবে নাকি এভাবেই চুপ করে বসে থাকবে? কিছু মাথায় আসছে না কি করবে। ওর জীবনে যে এত খারাপ কিছু হবে এটা আগে জানলে নীলু হয়তো ওর এই জীবনটাই আর রাখত না। সন্তানকে নিয়ে বাঁচবে এবার থেকে, দরকার হলে না হয় এই বাড়ির কোনোই পড়ে থাকবে ঝি চাকরের মতো, তবু ওর সন্তানের মাথা গোজার একটা স্থান তো থাকবে। নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নীলু হাতের ওপিঠ দিয়ে চোখের জলটা মুছে নিল। ওর চোখের জল খুবই সস্তা, মূল্যহীন, কারোর কাছে ওর চোখের জলের গুরুত্ব নেই। এভাবে বসে থাকলে তো আর দিন চলবে না। ওর ভালোটা ওর নিজেকেই বুঝে নিতে হবে। কথাটা ভেবে নীলু পা বাড়াল। নীলু ঘর থেকে বেরিয়ে আসতেই দেখল রুদ্র কাঁধে ব্যাগ ঝুলিয়ে অন্য রুম থেকে বার হচ্ছে। এখন তো ওদের রুম ও আলাদা। নীলুকে দেখে নীলুর মুখের ওপর কয়েকটা 1000 টাকার নোট ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল আর বলে গেল, যদি শুনি বাচ্চাটার কিছু হয়েছে তাহলে তোর এই বড়িতে দিন শেষ। কথাটা বলে রুদ্র বেরিয়ে গেল। রুদ্র চলে যেতেই নীলু টাকাগুলো মেঝে থেকে কুড়িয়ে নিল। এভাবেই যত দিন যায় আর কি। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখছে নীলু। আজকে নিজেকে একটু অন্যরকম লাগছে। চোখজোড়া বারবারই আটকে যাচ্ছে, ঠোঁটের কোনো রসেই কালো রক্ত জমাটোপূর্ণ ক্ষতর ওপরে। একটা ক্ষতই চেহারাটার কত পরিবর্তন ঘটিয়েছে কেবল একটা দিনেই। চোখগুলো ফোলা ফোলা, গোলগাল মুখটা অত্যাধিক ফোলা ফোলা লাগছে। বিতৃষ্ণা আসছে নিজের প্রতি। মাথায় ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিয়ে হাতে পার্সটা নিয়ে নিজেকে অনেকটা ঢেউ ঢুকেই রুম থেকে বার হল নীলু। দরজাটা খুলতেই এক প্রকার চমকে গেল। শ্রাবণের মা দাঁড়িয়ে আছেন বাইরে, মুখে একগাল হাসি, যা দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, যা এক প্রকার তৃপ্তি আনে। নীলু খানিকটা চমকে গেল ওনাকে দেখে। ওনাকে হয়তো এই সময় এখানে আশা করেনি নীলু। নীলুর মুখটা বেশ থমথমে। উনি নীলুকে এমন থমথমে দেখে মায়াবী কণ্ঠে বললেন, কেমন আছিস নীলু মা? শ্রাবণের মাকে দেখে নীলু থতমত মুখ করে দাঁড়িয়ে রইল। অবাক হওয়ার কথা, বহুদিন হয়ে গেল ওর খোঁজে কেউ আসে না, কেউ হয়তো প্রয়োজন বোধও করে না। সারিকা নীলাগ্না নামক মেয়েটার সাথে একবার দেখা করে আসি, সে আদেও ভালো আছে কি তার একবার খোঁজ নিয়ে আসি। নীলুকে চুপচাপ থাকতে দেখে শ্রাবণের মা মায়াবী কণ্ঠে বলে উঠলেন,
কি করে নীলু মা, কেমন আছিস? বহুদিন পর সামনাসামনি চেনা পরিচিত কারোর কণ্ঠে ওর নিজের নাম শুনে যেন নীলুর কলিজা কেঁপে উঠল। নীলু চমকে গেল, ওর হাত পা কাঁপছে, তবুও ওই আবেগকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়। নীলু অনেকটা কাঁপতে কাঁপতে ওনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁপতে লাগল, যেন এক্ষুনি ওনাকে ছেড়ে দিল উনি হাওয়ায় মিলিয়ে যাবেন। প্রিয় মানুষদের যে হারাতে মানা। নীলু যে ওনাকে আচমকায় জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে তা উনি বুঝতে পারছেন। উনি নীলুর মাথার হাত বুলিয়ে বললেন, শান্ত হ নীলু, তুই বড্ড কাঁপছিস, তোর হয়তো শরীর ঠিক নেই, প্রেশার লো মনে হচ্ছে বড্ড। নীলু এখনও ওনাকে জড়িয়ে ধরে আছে। নীলু এবার চোখটা বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কয়েক সেকেন্ডের মধ্যেই সফলতা পেয়ে ওনাকে ছেড়ে খানিকটা দূরত্ব বজায় নিয়ে দাঁড়াল। নীলুর কাঁপাকাঁপি কিছুটা হলেও বন্ধ হয়েছে। তুমি এই সময়ে আসবে আমাকে জানাওনি তো? হঠাৎ তোমাকে এ সময়ে দেখে তো আমি চমকে গেছি। উনি একগাল হেসে হাতের ব্যাগগুলো মেঝেতে রেখে বললেন, ভাবলাম তোকে আজ চমকে দেব, কেমন দিলাম সারপ্রাইজ? নীলুও খানিকটা হাসার চেষ্টা করে বলল, সত্যিই আমি অবাক হয়ে গেছি গো, কেমন কাঁপছিলাম দেখলেই তো। যাই হোক, এই রোদ গরমে এতদূর কষ্ট করে এলে তোমার অনেক ধকল গেছে, ওইগুলো রাখো আর ভিতরে এসে বসো। উনি ব্যাগগুলোকে টেবিলের ওপর রেখে সোফাতে বসলেন। বাইরের গরমে শরীরে যে বিন্দু বিন্দু ঘাম ছিল তা এসির হাওয়াতে শরীরের সাথে মিশে গেছে। নীলুকে উনি এখন আর দেখছেন না। মেয়েটা ওনাকে সোফাতে বাসিয়ে কোথায় চলে গেল? হয়তো কিচেনে গেছে কিছু বানাতে। শ্রাবণের মা চারিপাশে চোখ বুলিয়ে দেখছেন বেশ গোছালো ডাইনিং রুমটা। কলকাতা শহরের এমন একটা জায়গায় একটা ফ্ল্যাট 55 কিংবা 60 লাখের নিচে তো পাওয়াই যাবে না। সেক্ষেত্রে নীলুর স্বামী যে একজন বিত্তবান মানুষ তার পরিচয় মেলে। সেক্ষেত্রে শ্রাবণরা তেমন উচ্চবিত্ত নয়। শ্রাবণের বাবা একটা ছোট্ট কোম্পানিতে জব করতেন, রিটায়ার্ড হওয়ার আগেই তিনি মারা যান। তাছাড়া শ্রাবণের মা তিনি হাইস্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন। শ্রাবণ ছোটবেলা থেকে বড্ড গান পাগল, গান গাইতে ভালোবাসে। গানটাকে প্যাশন থেকে আজ প্রফেশন করবে ভেবেছে, যদিও তাতে ওনার কোনো আপত্তি নেই, কারণ কোনো কাজই ছোট বড় হয় না। ওনার কথাগুলো ভাবতে ভাবতে নীলু একটা প্লেটে মিষ্টি আর ঠান্ডা লস্যি নিয়ে হাজির। নীলু প্লেটটা ওনার সামনে রাখতেই উনি নীলুর হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমাকে এখানে বসিয়ে তুই অমনি উধাও হয়ে গেলি। আমি তো তোর সাথেই দেখা করতে এসেছি নাকি? নীলু একটু হেসে মাথা নিচু করে নিল। হ্যাঁ রে নীলু মা, তুই ভালো আছিস তো? আর তোর শরীরের এমন অবস্থা হলো কি করে? কেমন যেন হয়ে গেছিস তুই। ওনার কথা কাটাতে নীলু লস্যির গ্লাসটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নাও, এটা খেয়ে নাও, তুমি অনেকটা জার্নি করে এসেছ। উনি খানিকটা ধমকের সুরে বললেন, ধুর বোকা মেয়ে, কি আর জার্নি করলাম, এই তো বেহালা থেকে মহেশতলা, এটা আর কতটা দূর, রিকশাতে আসলাম 30 মিনিট লাগলো, শুধু বাইরে একটু গরম, যা, তাছাড়া আর কিছু না। হমম। কথাটা বলে নীলু আবার মাথা নিচু করে নিল। কথায় কথায় উনার চোখ গেল নীলুর বাম দিকের ঠোঁটের দিকে, সেখানে কেমন যেন রক্তের জমাট বাঁধা। উনি নীলুর মুখটা তুলে কাটা জায়গাটা ইশারা করে বললেন, কি হয়েছে এখানে নীলুমা? আর এভাবে কেটে গেলি বা কেন? ঈষস কি হয়ে গেছে? গোলগাল মুখটার পুরো নিমেষেই পাল্টে দিয়েছে, কি করে হলো এটা? নীলু এটারই ভয় করছিল, তাই বারবার মাথা নিচু করে রাখছিল, কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হলো না। উনি ঠিক কোনোভাবেই টের পেয়ে গেলেন। নীলু কাটাটার ওপর হাত রেখে বলল, ওহহ, এটা আর বলো না ছোট মা, কালকে রাত্রে ওয়াশরুমে যেতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছি। তোমার জামাই তো কত বকাবকি করল, এই সেই কত কিছু বলল। নীলু, তুমি খুব কেয়ারলেস হয়ে গেছ, দেখে চলতে পারো না, এই সেই আরও কত কিছু। আমার কিছু হলে ওনার যে কি হবে? কথাগুলো বলতে বলতে নীলুর গলার স্বরটা আটকে আটকে আসছিল।
মিথ্যা জিনিসকে সত্যি প্রমাণ করতে গেলে এভাবেই হয়তো প্রকাশ পায় যে সে মিথ্যা বলছে। তেমনি নীলুও চেষ্টা করেছে যথাসাধ্য, কিন্তু কতটা সফল হয়েছে বলতে পারে না। শ্রাবণের মা উত্তেজিত হয়ে বললেন, বলিস কি, এই অবস্থায় পড়ে গেছিস মানে তো সাংঘাতিক কাণ্ড। আর তাছাড়া তোর ছোট বাচ্চাটার কিছু হয়ে গেলে সেই ভয়টাই পাচ্ছি। তাই তোমার জামাই সকালে এতগুলো টাকা দিয়ে গেল আর বলে গেল যে চেক আপ করিয়ে আসতে, বাচ্চাটার যেন কিছু না হয়। উনি একটু ভাবুক সুরে বললেন, তোর এই অবস্থায় সে নিজেই তো তোকে নিয়ে গেলে পারত, তোকে একা ছাড়াটা তার একেবারেই ঠিক হয়নি। নীলুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আরে তার তো অফিস আছে না, এই 1 মাস হলো তার প্রমোশন হয়েছে আর এখনই কাজে এত ঢিলেমি দিল চলে বলো। তাই আমিই বললাম আমি একা চলে যাব। রেডি হয়ে বার হচ্ছিলাম আর তুমি তখন এলে। যাক, ভালোই হলো, তোমার সাথে কথা বলে ভালো লাগছে। আমার জন্য তোর অনেক দেরি হয়ে গেল, চল আমিও তোর সাথে যাচ্ছি। যতক্ষণ না কোনো ভালো খবর পাই ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। নীলু শুকনো ঢোক গিলে বলল, না, তার দরকার নেই। তোমার শরীর এমনিতেই খারাপ, তার ওপর এই রোদ গরমে তুমি গেলে আরও অসুস্থ হয়ে যাবে। উনি নীলুকে ধমক দিয়ে বললেন, একদম চুপ, আমি যাব বলেছি তো যাব, কোনো কথা না। শ্রাবণকেও বলে দিই যে আমার ফিরতে দেরি হবে। ওনার কথার শেষ হতে না হতেই উনি শ্রাবণকে কল করলেন। শ্রাবণ, বলছি বাবা শোন না, আমার বাসায় ফিরতে একটু লেট হবে, নীলুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। শ্রাবণ দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওর মায়ের কথাটা শোনার পরই নড়েচড়ে উঠল আর উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মা নীলুর? আর ডক্টরের কাছেই বা নিয়ে যেতে হবে কেন? সিরিয়াস কিছু? উনি চিন্তিত গলায় বললেন, সিরিয়াসই। নীলু কালকে রাত্রে ওয়াশরুমে পড়ে গেছে, তাই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ওর বেবি কেমন আছে তা জানার জন্য। তুমি বাসায় ফিরে যাও, আমি যাচ্ছি ওর সাথে। তুই যাবি মানে? তুই তো একটা অডিশনে যাবি বললি, তাহলে কি যাসনি? না, আমি যাইনি, নীলুর বাসার সামনে দাঁড়িয়ে আছি। তুমি জলদি ওকে নিয়ে নিচে নামো, আমি ততক্ষণে একটা ট্যাক্সি দেখছি। আচ্ছা দেখ, কিন্তু তুই অডিশনটা মিস করলি। শ্রাবণ মুচকি হেসে বলল, জীবনে অনেক সুযোগ আসবে মা, কিন্তু তুমি আর আমার নীলু একটাই, তাদের কোনো অদ্বিতীয় নেই। যাই হোক, তোমরা নেমে এসো। উনিও ফোনটা কাটলেন, তবে ওনার মনটা খারাপ হয়ে গেল। শ্রাবণ এই প্রোগ্রামটার জন্য কত প্র্যাকটিস করেছে, কালকে সারারাত গান গেয়েছে, কিন্তু আজকে ছেলেটা যে আজ কি ভেবে অডিশনটা মিস করল তা উনি জানেন না। উনি ফোন কাটতেই নীলু কৌতূহলের সাথে বলল, শ্রাবণ ভাইয়া কি নিচে দাঁড়িয়ে আছেন? রে, আজ ওর অডিশন ছিল। প্রতিবছর কলকাতায় যে সবচেয়ে বড় মিউজিক টুর্নামেন্টটা হয় সেটারই অডিশন ছিল আজ, তবে ও যায়নি। নীলুর মনটাও খারাপ হয়ে গেল খানিকটা। কালকে রাতে শ্রাবণ একটা গান পাঠিয়েছিল যেটা নীলুর সেই মন খারাপের সময় এক চিলতে হাসি ফুটিয়েছে, আর আজ শ্রাবণ অডিশনটাই মিস করেছে। অডিশন মিস করা নিয়ে শ্রাবণের সামনে মন খারাপ করবি না, তাহলে ও কিন্তু তোকে বকবে। নীলু মাথা নাড়িয়ে সম্মতি জানাল। কাজের অবসরে ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে রুদ্র। ওর আর মিঠির একের পর এক ঘনিষ্ঠ ছবিগুলো খুব ভালোভাবে দেখছে। তখনই ফোনে কল এলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল নীলুর নাম্বার। নীলুর নাম দেখতেই কেটে দিল। এভাবে পরপর 5 বার নীলু কল করেছে। তারপর হঠাৎই নীলু কল কাটতেই তৎক্ষণাৎ কল ঢুকল মিঠির নাম্বার থেকে। চটজলতি ফোনটা ধরে বলল, তোমার কলেরই অপেক্ষা করছিলাম। কি করছো? তোমার জন্য রান্না করছি। রাত্রে একসাথে ডিনারের কথা ভাবলাম, তার সাথে আমাদের দুজনের একসাথে আরেক রাত কাটানোর কথাও ভাবলাম। রুদ্র হেসে বলল, মনের কথাগুলো এভাবে বুঝে যাও কেন বলতো? আমি যাব, তুমি যখন ডেকেছ তখন কিভাবে ফেরাই বলো? আই কান্ট। উম্মা, ওকে তাড়াতাড়ি এসো, কিন্তু আমি অপেক্ষায় থাকব। রুদ্র কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে দিল, যাতে দ্বিতীয়বার নীলু কল করলেও ও বুঝতে না পারে।
আচ্ছা, আমি ডক্টরের কাছে যাচ্ছি, ট্রক্সিতে আছি, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে কথাগুলো। ওহো, এই কথা, কোনো চিন্তা করবেন না, সাবধানেই যাব, আপনিও সাবধানেই থাকবেন। কথাটা বলে নীলু মিথ্যা কলের অভিনয়টা শেষ করল। শ্রাবণ বাইরের দিকে তাকিয়ে বলল, কি বলল উনি? উনি বললেন যেন সাবধানে যাই আর প্রতি মিনিটে ওনাকে কল করে আপডেট দিই। শ্রাবণ কিছুক্ষণ চুপচাপ থেকে বড্ড ভাবলেশহীন হয়ে বলল, মানুষ কল্পনাতেই বেশি সুখী, তাই না নীলু? নীলুও খানিকটা আবেগী কণ্ঠে বলল, হমম, যেখানে কল্পনা হয় আবেগ আর ভালোবাসা মিশ্রিত, সেখানে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না, তাই বলাই বাহুল্য যে মানুষ কল্পনাতেই বেশি সুখী। শ্রাবণ বাইরের দিকে তাকালো, ট্রাফিক জ্যামের মতো জীবনের দুঃখগুলোও যদি একের পর এক মুক্তি পেত না, কতই না ভালো হতো, তাহলে মৃত্যু ঘটত না, শত শত মানুষের অনুভূতির অমর হয়ে থাকত ভালোবাসা। চলবে।